প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে আজকের এই ভিডিওয়ে স্বাগত। আমি শুভদীপ স্যার। আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোক তড়িৎ ক্রিয়া একটা যুগান্তকারী আবিষ্কার ছিল বিজ্ঞানে, যার জন্য স্যার আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো কি এই বিষয়টা? একটা ধাতুর ওপর আলো পড়ার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই রিলেটেড যে কনসেপ্টগুলো এবং তার সাথে সাথে যে এমসিকিউগুলো, আজকের এই ভিডিওতে সব কিছুর আলোচনা হবে। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকে আমি আমার স্টাইলটা একটু চেঞ্জ করতে চাই, কারণ তোমরাই চাইছিলে একটা কমপ্লিট গাইডেন্স যদি পাওয়া যায়। প্রথমে আগে আমি কনসেপ্ট বুঝিয়ে নেবো এই ফটো ইলেকট্রিক এফেক্টের ওপর, তারপর এর ওপর ছায়া প্রকাশনী বইতে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলিউশন করবো, এবং ফাইনালি আমি তোমাদের জন্য বানানো একটা এক্সাম পেপারের লিঙ্ক শেয়ার করব, যেটাতে তোমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝে নিতে পারবে যে এই কনসেপ্ট আর এমসিকিউ থেকে তোমাদের কতটা উপকার হলো। তোমরা নাম্বারও সঙ্গে সঙ্গে জেনে নিতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। এই আলোক তড়িৎ ক্রিয়া কনসেপ্টটা কি, তারপর আমরা এমসিকিউ। ওকে, প্রথমে আমি একটা বস্তু নিয়ে নিলাম, এবং এই বস্তুটা হলো এখানে একটা ধাতু, অর্থাৎ একটা ধাতব পদার্থকে নিয়ে নিলাম। তো আমরা জানি ধাতুর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলো ফ্রি কেন? ফ্রি বলতে এগুলো পরমাণুর আকর্ষণের থেকে বিচ্ছিন্ন, বাট ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে না। তাহলে তো আবার অসুবিধা, কারণ পরমাণুর থেকে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেছে, বাট পরমাণুটা কিন্তু আংশিকভাবে পজিটিভ ফিল করছে। তাহলে এই পজিটিভ চার্জ ইলেকট্রনগুলোকে বন্ধনের মাধ্যমে আটকে রেখেছে, তার জন্য সারফেসের বাইরে বেরোতে পারছে না। কিন্তু যদি আমি বাইরে থেকে কোনো একটা সোর্সের মাধ্যমে কিছু পরিমাণ এনার্জি দিই, যে এনার্জিটা সাফিসিয়েন্ট ওই পজিটিভ আয়নযুক্ত পরমাণুটা যেটা ইলেকট্রনকে আটকে রেখেছে যে বন্ধন দ্বারা, সেই বন্ধনটাকে ভেঙে দিতে পারে, সেই পরিমাণ শক্তি বাইরে থেকে সাপ্লাই করি, তাহলে এই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে বাইরে মুভ করবে। তাহলে এই ধরনের যে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাওয়া একটা শক্তির মাধ্যমে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে একদম পুরোপুরি বাইরের অ্যাটমসফিয়ারে মুক্ত করে দেওয়া, এটাকেই বলা হয় ইলেকট্রন এমিশন। ইলেকট্রনকে বাইরে বার করে আনা। এখন এই এমিশন তিন রকম ভাবে হতে পারে। এক নাম্বার হচ্ছে যদি কোনোভাবে কোনো শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা যায়, তাহলে এই প্রচণ্ড শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড কি করলো না, এই প্রয়োজনীয় এনার্জিটা দিয়ে ইলেকট্রনগুলোকে বাইরে বার করে দিল। বা যদি কোনো বাইরে থেকে আলো প্রদান করা যায়, হ্যাঁ, আলোর মধ্যে শক্তি আছে এবং সেই শক্তিটাও গ্রহণ করে ইলেকট্রন ফ্রি হয়ে বাইরে বেরিয়ে গেল, এবং এইটাকেই বলা হবে ফটো ইলেকট্রন। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে বোঝাচ্ছে কোনো ধাতুর মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনগুলো, সেগুলো পজিটিভ আয়ন দ্বারা আকর্ষিত আছে, বাঁধা, বেরোতে পারছে না, ফ্রিলি মুভ করছে ধাতুর মধ্যে, বাট ধাতুর বাইরে বেরিয়ে যেতে পারছে না অ্যাটমসফিয়ারে। তো তার জন্য আলো প্রদান করা হলো, ফটো দেওয়া হলো। ফটো বলতে এখানে আলোর কথা বলা হচ্ছে, এবং সেই ইলেকট্রনগুলো মুক্ত যেহেতু হতে পারলো, তাই এটাকে ফটো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। এবং যে পরিমাণ এনার্জি দিয়ে ধাতু থেকে এই ইলেকট্রনটাকে মুক্ত করা সম্ভব হলো, সেটাকে বলা হয় এই ধাতুর কার্য অপেক্ষক, আর ইংলিশে বলা হয় ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন। এখন এই ওয়ার্ক ফাংশনকে ফাই দিয়ে ডিনোট করা হয়, অনেক বইতে এটাকে ফাই 0 দিয়েও ডিনোট করে। তাহলে ওয়ার্ক ফাংশন হলো মিনিমাম এনার্জি যেটা সাপ্লাই করলে এই ইলেকট্রনগুলোকে, মানে ফ্রি ইলেকট্রনগুলোকে ধাতুর থেকে বাইরে মুক্ত করা যেতে পারে, অ্যাটমসফিয়ারে মুক্ত করা যেতে পারে, সেই পরিমাণ এনার্জি। ওকে, এখন এই কার্য অপেক্ষকের মান আবার ডিফারেন্ট মেটালের জন্য ডিফারেন্ট হয়। দেখা গেছে যে প্ল্যাটিনামের ক্ষেত্রে এই কার্য অপেক্ষকের মান খুব বেশি, 5.65 ইভি। এনার্জির একক আমরা জুলে জানি, তো ইভিটা কি? তো আমি বললাম যে ওয়ার্ক ফাংশন মানে এনার্জি রিলেটেড, তাহলে এটাকে জুল হিসাবে লেখা উচিত ছিল, বাট ইলেকট্রন রিলেটেড যে সমস্ত জায়গায় পড়াশোনা করবে সেখানে না জুল ইউজ করা হবে না, এর জায়গায় ইলেকট্রন ভোল্ট কথাটা ইউজ করা হবে। আর ইলেকট্রন ভোল্টের সঙ্গে অবশ্যই জুলের একটা সম্পর্ক আছে। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, ধরলাম এই এ আর বি দুটো প্লেটের মধ্যেকার বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। এবার এই 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে একটা ইলেকট্রনকে যদি ত্বরণ নিয়ে গতিশীল করি, তাহলে তার যে পরিমাণ শক্তি হবে, যে জুল শক্তি হবে, সেটাকে বলা হবে 1 ইলেকট্রন ভোল্ট। এবং একে জুল ইউনিটে যদি বার করি, সেটা হবে 1 ইলেকট্রনের চার্জ কি হবে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। তাহলে 1 ইলেকট্রনের জায়গায় ইলেকট্রনের চার্জ বসলো এবং 1 ভোল্ট।
তাহলে কুলম্ব ইন্টু ভোল্ট দ্যাট ইজ জুল, আমরা জানি এটা W ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এই ফর্মুলাটা আমরা শিখেছি ইলেকট্রোস্ট্যাটিক্সে। তাহলে সি ইন্টু ভি, তাহলে এটা জুলকে নির্দেশ করছে। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, তাহলে 1 ইভি মানে এত জুল। কিন্তু আমরা এখানে ইভি এককটা দিয়েই বোঝাবো, এবং এটা হচ্ছে প্ল্যাটিনামের ওয়ার্ক ফাংশন, এবং সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম 2 পয়েন্ট সামথিং। তো যাই হোক, তাহলে এই কার্য অপেক্ষক এটা ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়, এবং এটা মেটালের হয়, কারণ মেটালের থেকেই আমরা ফ্রি ইলেকট্রনগুলোকে বাইরে বার করে আনতে চাইছি। এবং কিভাবে আনবো, যেহেতু আমরা পড়ছি ফটো ইলেকট্রিক এফেক্ট, অর্থাৎ এখানে আমরা কেবলমাত্র সেই প্রসিডিওরটা ফলো করব যেখানে একটা ফোটন বা আলোকে ফোটন বলে আমি বলেছি একটু আগে, তো আলো পড়লো এবং তার ফলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে গেল, তাই এটাকে বলবো আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে অবশ্যই যে আলোটা পড়ছে সেই আলোর এনার্জি ওই ধাতুর কার্য অপেক্ষকের থেকে বেশি হবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা প্রথম যিনি দেখেছিলেন তার সম্পর্কে একটু আগে জেনে নিই। এই বিষয়টা প্রথম যিনি দেখলেন তার নাম হেনরিচ হার্জ। তিনি আলোর তরঙ্গ ধর্মর প্রমাণ করতে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলেন। তো তিনি অবজার্ভ করলেন যে একটা ধাতব পৃষ্ঠের ওপর আলট্রাভায়োলেট রে পড়ার ফলে সেই ধাতু থেকে কোনো কণা নির্গত হচ্ছে, কিছু জিনিস নির্গত হচ্ছে, এবং সেটা তো তিনি চোখে দেখলেন না, তিনি ডিটেক্টর লুপের সাহায্যে, ডিটেক্টর কয়েলের সাহায্যে এটা ধরতে পারলেন। এখন সেই সময় ইলেকট্রনও কিন্তু আবিষ্কার হয়নি, তো তিনি এক্স্যাক্ট কি কণা নির্গত হচ্ছে তা নিয়ে কিছু বলতে পারলেন না, বাট এটা বললেন যে একটা সার্টেন আলট্রাভায়োলেট রে যদি পড়ে কোনো ধাতুর ওপর, তাহলে ধাতুর থেকে কিছু নির্গত হয়, কিছু কণা নির্গত হয়, এবং আলট্রাভায়োলেট রের জায়গায় অন্য কোনো আলো পড়লে তাহলে আবার এই কিছু নির্গত হচ্ছে না। তো এই একটা প্রথম ধারণা দিলেন, এবং সেই কারণে এটা প্রথম ফটো ইলেকট্রিক এফেক্টের ধারণা হিসেবে আমরা জানতে পারি। এর পরবর্তীকালে এই হার্চের পরে আরেকজন বিজ্ঞানী এই বিষয়টাকে নিয়ে আরো ভালো করে গভীরভাবে ভাবলেন, এবং তার নাম আমরা জানি ফিলিপ লেনার্ড। ইনি কি করলেন, ইনি একটা ইভাকুয়েটেড টিউব করলেন, ইভাকুয়েটেড গ্লাস টিউব, মানে একটা গ্লাসের টিউব যার ভেতরটা পুরো ফাঁপা, বায়ু শূন্য। তো এই গ্লাস টিউবের মধ্যে দুটো মেটালকে নিয়ে আসলেন, একটাকে বললেন ক্যাথোড, একটাকে বললেন অ্যানোড। তো ক্যাথোডটাকে আমরা বুঝতেই পারছি, ক্যাথোডটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যুক্ত করে ক্যাথোড করলেন, আর আরেকটা মেটাল সেটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করে অ্যানোডে পরিণত করলেন। এবার একটা আলট্রাভায়োলেট রেকে ওই ক্যাথোড একটা সেন্সিটিভ মেটাল নিলেন, এবং সেই সেন্সিটিভ মেটালের উপর আলট্রাভায়োলেট রেটাকে ফেললেন। তিনি দেখলেন এক আশ্চর্যকর ঘটনা, দেখলেন এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে। কেন কারেন্ট পাওয়া গেল? এখানে ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে তো বায়ু শূন্যস্থান, তা সত্ত্বেও কারেন্ট পাওয়া যাচ্ছে, মানে এই সার্কিটটা কোনোভাবে ক্লোজ হয়ে যাচ্ছে, মানে ক্যাথোড থেকে আলট্রাভায়োলেট রে পড়ার জন্য কিছু নিশ্চয়ই এমন নির্গত হচ্ছে যার জন্য সেটা অ্যানোডে আসছে এবং সার্কিটটাকে কমপ্লিট করে দিচ্ছে। তিনি আলট্রাভায়োলেট রে এর সোর্সটাকে অফ করে দিয়ে চেক করলেন, দেখলেন কারেন্টটাও বন্ধ হয়ে গেল। তাহলে এখান থেকে তিনি একটা কনক্লুশন করলেন যে এই আলো পড়ার ফলে এই ধাতব পৃষ্ঠ থেকে কিছু এমন জিনিস নির্গত হচ্ছে যার জন্য এই সার্কিটে কারেন্ট পাওয়া যাচ্ছে, এবং যাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক কারেন্ট, এবং এই পুরো বিষয়টাকে বলা হবে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং এনার আবিষ্কারটা এত বেশি গভীরে ছিল যার জন্য পরবর্তীকালে লেনার্ড এবং স্যার আলবার্ট আইনস্টাইনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে যে প্রথমে কাকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে। যাই হোক, আমরা আলবার্ট আইনস্টাইনের অবদান সম্পর্কে একটু পরে বলবো, আগে জেনে নিই যে লেনার্ড আরো কি একটা কথা বলেছিলেন। লেনার্ড বলেছিলেন যে এই যে ধাতুর মধ্যে আলট্রাভায়োলেট রেটা পড়লো, যেটা বন্ধ করে দিলে আবার ধাতুর থেকে ইলেকট্রন, যেটা আমরা জানি অলরেডি যে ইলেকট্রন বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে, তো উনি বললেন যে ধাতুর উপর ঠিক নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি পড়ে তাহলেই ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে। তো ইলেকট্রনের আবিষ্কার তখনও হয়নি, আরো একটু পরে হয়েছিল। যাই হোক, তিনি এইটা বললেন যে ধাতুর ওপর নিশ্চয়ই একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়তে হবে, এবং সেই কম্পাঙ্কের আলোর জন্যই ধাতু থেকে কণা নির্গত হবে। যদি কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের কোনো আলো পড়ে তাহলে কিন্তু ওই ইলেকট্রন নির্গত হবে না, এবং সেই কম্পাঙ্কটাকে তিনি নাম দিয়েছিলেন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, তো যেটাকে আমরা এরকম নিউ জিরো দিয়ে লিখব। তো এইখানে যে আলট্রাভায়োলেট রেটা হলো, এই আলট্রাভায়োলেট রের যদি কম্পাঙ্ককে কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর আলট্রাভায়োলেট লাইট থাকবে না। তাই মনে রাখবে আলট্রাভায়োলেট রের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, যদি কম্পাঙ্কের পরিবর্তন করা হয় তাহলে কিন্তু লাইটের কালারও চেঞ্জ হয়ে যায়। তাই কম্পাঙ্কের সাহায্যে নির্ধারণ করা যায় যে কি কালারের আলো কোনো ধাতুর পৃষ্ঠের ওপর ফেলছো, এবং যে কম্পাঙ্কের নিচে লাইট যদি পড়ে তাহলে ধাতুর থেকে ইলেকট্রন নির্গত হয় না,
তার মানে ওই কম্পাঙ্কের আলোর মধ্যে সেই কার্য অপেক্ষকের পরিমাণ শক্তিটা নেই, যার জন্য ধাতুর মধ্যে থাকা যে ফ্রি ইলেকট্রনগুলো সেগুলোকে ও বাইরে বার করতে পারছে না। তাহলে সূচনা কম্পাঙ্কের সঙ্গে কার্য অপেক্ষকের একটা রিলেশন আছে। তো একটু পরেই আমরা ইকুয়েশনের মাধ্যমে ব্যাপারটা বুঝবো। যাক, লেনার্ড এই কথা বলার পর এরপর আরেকজন বিজ্ঞানী আসলেন, তিনি আরেকটা এক্সপেরিমেন্ট করলেন যার নাম হলওয়াক। তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন জিঙ্ক মেটালকে দিয়ে। তো এতক্ষণ পর্যন্ত আমরা সেন্সিটিভ মেটালের কথা বলেছি, কিন্তু এক্স্যাক্ট কোন মেটাল তা নিয়ে আমি বলিনি। তো হলওয়াক জিঙ্ক মেটালটাকে প্রথমে নেগেটিভলি চার্জড করলেন। দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভলি চার্জ প্লেট বিতে দেওয়া আছে এটা। তো ওর ওপর যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে আলো এসে পড়ছে, তখন দেখা যাচ্ছে যে ওর নেগেটিভ চার্জটা কমে যাচ্ছে। বেশ, তার মানে বুঝতে পারছে যে নেগেটিভটা কমে যাচ্ছে, মানে নেগেটিভ বাইরে বেরিয়ে যাচ্ছে। আবার তিনি একটা পজিটিভ প্লেট নিলেন, জিঙ্ক প্লেটই নিলেন, তার ওপর যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়ছে, তখন তিনি দেখলেন যে ওই পজিটিভের পরিমাণ বেড়ে গেল। তাহলে পজিটিভের পরিমাণ বেড়ে গেল, পজিটিভ প্লেটে বেড়ে গেল, তার মানে নিশ্চয়ই ইলেকট্রনটা কমে গেছে, তার জন্য পজিটিভের পরিমাণ বেড়ে গেল। তো তিনি এইভাবে বারবার এক্সপেরিমেন্ট করলেন। এবার একবার আনচার্জড একটা জিঙ্ক প্লেটকে নিলেন যার মধ্যে কোনো চার্জ ছিল না, তার উপর আলট্রাভায়োলেট রে পড়ার ফলে তিনি দেখলেন তার মধ্যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে গেল। তার মানে এখান থেকে তিনি কনক্লুশন করলেন যে ধাতুর থেকে কেবলমাত্র ইলেকট্রনই বাইরে বেরোয় এবং তার জন্য ইলেকট্রনের সংখ্যা ওই ধাতব প্লেটে কমে যায়। তাহলে এটা কনফার্ম হয়ে গেল যে যে চার্জটা বাইরে বেরোচ্ছিল সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ। এবং 1897 খ্রিস্টাব্দে প্রথম ইলেকট্রন আবিষ্কার হলো। যে নেগেটিভ চার্জ সেটা হচ্ছে আসলে ইলেকট্রন। এবং যেই আবিষ্কার হলো তখন এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে ধাতুর ওপর আলো পড়ার ফলে সেই আলোর শক্তি যদি ধাতুর কার্য অপেক্ষকের সমান হয় বা তার থেকে বেশি হয়, তাহলে ওই ধাতব পৃষ্ঠকে অতিক্রম করে ওর মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যেতে পারে, এবং তাই এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং সেই ইলেকট্রনকে যদি অ্যানোডে ট্রান্সফার করা যায় তাহলেই ওই একটা সার্কিটের মধ্যে কারেন্ট পাওয়া যাবে এবং তাকে বলা হবে ফটো কারেন্ট। ওকে, এবার এই বিষয়টাকে ভালো করে এক্সপেরিমেন্ট করা হলো একটা ইভাকুয়েটেড টিউবের মধ্যে দিয়ে, এবং সেই এক্সপেরিমেন্টটা হলো এরকম। একটা ইভাকুয়েটেড টিউব দেখতে পাচ্ছি এবং তার মধ্যে এটা হচ্ছে ক্যাথোড এবং এটা অ্যানোড। এই ক্যাথোড আর অ্যানোডকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে একটা কমিউটেটরের সাহায্যে। কমিউটেটরের কাজ হলো সার্কিটের মধ্যে কারেন্টের ডিরেকশনকে চেঞ্জ করে দিতে পারে। মানে যদি সার্কিটের কারেন্ট আগে বাঁ দিকে যেত, তো এখন ওর উল্টো দিকে যাবে, কারেন্টের ডিরেকশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জন্য কমিউটেটর ইউজ করেছে, যার ব্যবহার আমরা একটু পরে বলবো, কারণ ভোল্টেজকে চেঞ্জ করা খুব দরকারি ছিল চেক করার জন্য। এবং তার সঙ্গে একটা মাইক্রো অ্যামমিটার, একটা ভোল্ট মিটার এবং এখানে একটা রিওস্ট্যাট যুক্ত করেছে। এই একটা কমপ্লিট সার্কিট করেছে এবং এখানে একটা লাইট সোর্সকে ইন্ট্রোডিউস করেছে, যার থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে এই ক্যাথোড প্লেটের ওপর পড়বে। এখন এই ফটো সেন্সিটিভ ক্যাথোড প্লেটের ওপর যে লাইট সোর্স থেকে লাইটটা এসে পড়ছে, তার এনার্জি যদি এই মেটালের ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষকের থেকে বেশি হয়, তাহলে এর থেকে ইলেকট্রন নির্গত হবে, অ্যানোডে পৌঁছাবে এবং তার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এবং সেই তড়িৎ প্রবাহ পাবো কি পাবো না সেটা আমরা বুঝতে পারবো এই মাইক্রো অ্যাম্পিয়ারের সাহায্যে। ওকে, এই হচ্ছে কনস্ট্রাকশন। এবার কি হলো না, যে লাইট সোর্সটাকে ব্যবহার করা হলো তার একটা ফ্রিকোয়েন্সি আছে। আবার সেই লাইট সোর্সটাকে কাছে বা দূরে নিয়ে গিয়ে ওই লাইট সোর্সের তীব্রতাকেও পরিবর্তন করা যায়। আমি যদি লাইট সোর্সটাকে এই প্লেটের কাছাকাছি নিয়ে যাই, তাহলে অনেক বেশি লাইট ওই প্লেটের উপরে এসে পড়বে, ফলে বেশি তীব্র আলো মনে হবে। যদি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে কম তীব্র আলো হবে। তাহলে তার জন্য এখানে কারেন্টের একটু পরিবর্তন হয়। তাহলে ইন্টেন্সিটি এর ওপরও একটু ভেরিয়েশন হতে পারে কারেন্টের। তাহলে এখানে ইন্টেন্সিটিকে আমি আই দিয়ে লিখলে আইকে আবার কারেন্ট ভাবতে পারো, তাই এটাকে ইন্টেন্সিটি বলে লিখছি, ইন্টেন্সিটি। এবং এই ভোল্টেজ, যেটা এই ক্যাথোড আর অ্যানোড প্লেটের মাঝখানের ভোল্টেজ, এই ভোল্টেজটাকে ভ্যারি করেও এই কারেন্টের কি চেঞ্জ হয় সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো। ওকে, এবার দেখো এগুলো ছাড়াও এই ক্যাথোডে ব্যবহৃত মেটালটা সেটাও যদি পরিবর্তন করা হয় তাহলেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাহলে এগুলো ছাড়া মেটালের পরিবর্তনও করেও চেক করা হলো। তাহলে এই যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছি, এই ভেরিয়েবলগুলোর জন্য ফটো কারেন্ট, যেটা এই মাইক্রো অ্যাম্পিয়ার এই মিটারের সাহায্যে মাপা হচ্ছে, সেই ফটো কারেন্ট কিভাবে পরিবর্তিত হবে সেটাকে আমরা বুঝবো এবং তার জন্য গ্রাফিক্যালি আমরা বুঝবো। তো দেখি ব্যাপারটাকে। তো প্রথমে আগে আমরা ইন্টেন্সিটির সঙ্গে এই ফটো কারেন্টের কি পরিবর্তন হয় সেটা নিয়ে বুঝবো। তো আমি ফটো কারেন্টটাকে আমি এই ডিরেকশনে দেখাচ্ছি, কারণ ইলেকট্রনগুলো এদিকে আসছে, নিয়ে ইলেকট্রনগুলো এদিকে যেহেতু প্রবাহিত হচ্ছে, তার মানে কারেন্ট তার অপোজিট দিকে যাবে।
তাই কারেন্টের ডিরেকশন এদিকে আঁকছি এবং সেই কারেন্টটাকে আমি আই বলছি। তাহলে ফটো কারেন্ট এটা আই দিয়ে বোঝালাম, এবং এখানে আমি ইন্টেন্সিটিকে রাখছি, ইন্টেন্সিটি। দেখি কিরকম হয়। ইন্টেন্সিটিকে কিভাবে ভ্যারি করতে পারি? আমি একটু আগেই বললাম যে লাইট সোর্সটাকে যদি আমি ক্যাথোড প্লেটের কাছাকাছি আনি তাহলে অনেক বেশি আলো পড়বে, তীব্র আলো বলে মনে হবে। তুমি খেয়াল করে দেখো, আলো সোর্সের তুমি যদি খুব কাছে গিয়ে পৌঁছাও তাহলে তোমার খুব তীব্র আলো মনে হয়, কষ্ট হয়। দূরে থাকলে মৃদু আলো মনে হয়। তাহলে ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমার ফ্রিকোয়েন্সি বা আদার কোনো কিছুর পরিবর্তন করার দরকার নেই। লাইট সোর্সটাকে একটু কাছে আনো বা দূরে সরিয়ে নিয়ে যাও। তাহলে কাছে আনলে অ্যাকচুয়ালি কি হয়? কাছে আনলে এখানে বেশি সংখ্যক আলোক তরঙ্গ প্রবেশ করে, দূরে নিয়ে গেলে কম সংখ্যক আলোক তরঙ্গ প্রবেশ করে, বা মেটালের ওপর কম সংখ্যক ওয়েভ এসে আঘাত করে। ঠিক আছে, তাহলে ইন্টেন্সিটি যখন কম বেশি করা হয় তার ফলে ফটো কারেন্টেরও একটা পরিবর্তন হয়। কেন? দেখো, এখানে এই লাইট সোর্সটার ফ্রিকোয়েন্সির আমি কোনো পরিবর্তন করিনি, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কর কোনো পরিবর্তন করিনি, এবং সেটা ধরলাম মিউ আছে, তার জন্য ইলেকট্রন বেরোচ্ছে। এখন লাইটটাকে খুব কাছাকাছি আনলে অনেকগুলো ফোটন এসে ওর ওপর আঘাত করবে, তার ফলে অনেকগুলো ইলেকট্রন বাইরে বেরোবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা এখানে বেড়ে যাবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা যেই বেড়ে গেল, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের পরিমাণও বেড়ে যাবে। কারণ আমরা তড়িৎ প্রবাহ মানে কি জানি? I ইকুয়ালস টু Q/T, মানে প্রতি একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তো আধানের পরিমাণ বেড়ে গেছে মানে কারেন্ট বেড়ে যাবে। তাই ইন্টেন্সিটি যত বাড়ানো হয় তত কারেন্ট বেড়ে যায়। অফকোর্স মনে রাখবে, আমি এখন ইন্টেন্সিটির সঙ্গে আই এর ভেরিয়েশনটা দেখছি, তার জন্য ওই ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ বা মেটাল, এই যে ভেরিয়েবলগুলো ছিল একটু আগে আমি বলেছি, সেগুলোকে কিন্তু কনস্ট্যান্ট রেখেছি, সেগুলোর কোনো চেঞ্জ করছি না। তাহলে ইন্টেন্সিটির সঙ্গে আই এর ভেরিয়েশনটা দেখলাম যে একটা সরল রৈখিক, এবং দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। ইন্টেন্সিটি বাড়লো, ফটো কারেন্টও বেড়ে গেল। বোঝা যাচ্ছে, কারণ ইলেকট্রনের সংখ্যা, ফটো ইলেকট্রনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যত কাছে আনবো সোর্স তত বেশি সংখ্যক আঘাত করবে ফোটন, তাই তত বেশি সংখ্যক ইলেকট্রনও বাইরে বেরোবে। ওকে, এবার আমরা দেখবো যে এই ভোল্টেজ যেটা ক্যাথোড ও অ্যানোডের মধ্যে প্রয়োগ করা হচ্ছে, সেই ভোল্টেজের যদি ভ্যারিয়েশন করা হয়, তো দেখো এখন আমি যেটা বলছি তখন কিন্তু ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, মেটাল এগুলোকে কনস্ট্যান্ট রেখেছি। চেঞ্জ করছে কি? ভোল্টেজ। ক্যাথোড ও অ্যানোডের মধ্যেকার ভোল্টেজটাকে ভ্যারি করে আমি চেক করে দেখবো যে ফটো কারেন্টের কি পরিবর্তন হয়। তো এর জন্য আমি এই পার্টটা মুছে দিলাম এবং আমি ফটো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে গ্রাফটাকে ড্র করে বোঝাবো। তো এখানে ক্যাথোড আর অ্যানোড, ক্যাথোড মানে আমরা জানি নেগেটিভ, অ্যানোড মানে পজিটিভ। তো অ্যানোডের এই ভোল্টেজটাকে আরো পজিটিভ করব। যদি আরো পজিটিভ করি তার মানে জিরোর রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে আমি ডান দিকে আরো যাচ্ছি। আবার এরকমও করব, ওই পজিটিভটাকে কমাবো, কমাতে কমাতে ক্যাথোডের সমান করব, বা সমান ক্যাথোডের থেকেও নেগেটিভ করব। তার মানে এদিকে নিয়ে যাব একবার, এবং চেক করব কখন ফটো কারেন্টটা স্টপ হয়ে যাচ্ছে। তাহলে আমি ভোল্টেজের ভ্যারিয়েশনটা এমনভাবে করব যাতে আমায় এই অ্যানোড প্লেটটা কখনো মোর পজিটিভ হয় বা কখনো মোর নেগেটিভ হয়। তাহলে এর জন্য আমার কমিউটেটর প্রয়োজন, এবং এই জন্যই আমি বলেছিলাম যে কমিউটেটরের কাজ হলো ভোল্টেজ বা কারেন্টের ডিরেকশনকে পরিবর্তন করতে পারে। ওকে, তো এবার কি করলাম, প্রথমে আমি আরো পজিটিভ করছি, মানে এই পার্টের দিকটা দেখাচ্ছি। কি হয় দেখো, দেখো এখানে এই লাইট সোর্স থেকে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির একটা নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট এসে এই মেটাল প্লেটের ওপর পড়লো, এবং তার জন্য এখান থেকে 5টা ইলেকট্রন বেরিয়েছে, এবং যারা এসে এই অ্যানোড প্লেটে পৌঁছাচ্ছে তার জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। কিন্তু তোমাকে বলে রাখি, এই 5টার ইলেকট্রন যেটা বেরিয়েছে, 5টা ইলেকট্রনেরই শক্তি একরকম নয়। দেখো ধাতুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু ইলেকট্রন ওই আলোর থেকে পাওয়া শক্তি নিয়ে ম্যাক্সিমামটা নিয়ে বাইরে বেরোবে, এবং যে এনার্জি নিয়ে বাইরে বেরোবে সেই এনার্জিটাকে বলা হবে কে ম্যাক্সিমাম এনার্জি। তার কাইনেটিক এনার্জিকে বলবো কে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তার মানে সে সবচেয়ে বেশি দূর যেতে পারে। ঠিক আছে, কিন্তু যদি কোনো ইলেকট্রন মেটালের মধ্যে একটু ভেতরে আছে, ধরে নিচ্ছি মানে ফ্রি ইলেকট্রন বাট একটু ভেতরে আছে, যা ওকে বেরোনোর জন্য আশেপাশে অনেক ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেয়ে তারপর ফাইনালি বেরোতে হচ্ছে, তার ফলে সেই ইলেকট্রনটার কিন্তু এনার্জি কে ম্যাক্স হবে না, তার থেকে কম হবে। ফলে সে কিন্তু এই পজিটিভ প্লেটের কাছে পৌঁছাতে নাও পারে। তাহলে যে 5টা ইলেকট্রন বেরোলো ধাতুর থেকে, সেই 5টাই পৌঁছাবে এরকম কিন্তু নয়, হয়তো একটা পৌঁছালো। তাহলে এই একটা পৌঁছাবে কেন? এই প্লেটটা পজিটিভ প্লেট আছে বলে তাই পৌঁছালো। এবার যদি এই পজিটিভ প্লেট, অ্যানোড প্লেটটাকে আরো পজিটিভ করে দিই, তাহলে একটার জায়গায় 2টো এসে পৌঁছাবে, 2টোর জায়গায় 3টে এসে পৌঁছাবে, 3টের জায়গায় 5টাই এসে পৌঁছাবে।
কিন্তু 5টার বেশি আর পৌঁছাতে পারবে না, পারবে না। তো এ প্লেটটাকে আরো পজিটিভ করে দিচ্ছি, কিন্তু 5টার বেশি তো আর ইলেকট্রন বেরোচ্ছেই না, তার ফলে 5টাই এসে বারবার করে পৌঁছাবে। তার মানে একটা স্যাচুরেশন লেভেল আছে, মানে ভোল্টেজ তার থেকেও বেশি বাড়ালে ইলেকট্রন যতগুলো পৌঁছাচ্ছিল 5টা, তো ইলেকট্রন যে 5টা পৌঁছে গেছিল তার থেকে আর তো বেশি হচ্ছে না, ফলে স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে। ফলে এই গ্রাফটা এরকম হয়, এরকম হয়ে এই স্যাচুরেশন হয়ে গেল। তাহলে এইটুকুনি কি বোঝাচ্ছে, যে এখানে প্রথমে একটা ইলেকট্রন পৌঁছাচ্ছিল, তারপর 2টো, তারপর 3টে, 4টে, এইখানে আসে 5টা হয়ে গেল, 5টা ইলেকট্রনই পৌঁছাচ্ছে। এরপর তুমি ভোল্টেজ আরো বাড়িয়ে দাও, কিন্তু তারপরে 5টা ইলেকট্রন 5টাই পৌঁছাচ্ছে, ফলে কারেন্ট মানে কিউ বাই টি সেটা তো একই থাকবে। ওকে, তাহলে এই জায়গাটায় স্যাচুরেশন কারেন্ট হয়ে গেল। ওকে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে তো। এবার ধরো আমি কথার কথা বলছি, যে ইন্টেন্সিটি যেটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছিলাম, তীব্রতা যেটাকে আমি কনস্ট্যান্ট করে রেখেছিলাম, সেটাকে ধরো একটু বাড়িয়ে দিলাম। ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে কি হয়, 5টার জায়গায় 6টা ইলেকট্রন বাইরে বেরোবে। তাহলে এখন স্যাচুরেশন হতে গেলে 6টা ইলেকট্রনকেই পৌঁছাতে হবে, তার ফলে এই গ্রাফটা একটু ওপরে উঠে গিয়ে এরকম ভাবে হবে। তাহলে ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দিই, তাহলে এটাকে আমি ইন্টেন্সিটি 1 বললাম, এটাকে আমি ইন্টেন্সিটি 2 বললাম। তাহলে অফকোর্স ইন্টেন্সিটি 2 ইজ গ্রেটার দেন ইন্টেন্সিটি 1, তার ফলে কি হয় না, স্যাচুরেশন কারেন্ট সেটা একটু পরে আসে, একটু ওপরে হয়। এর ওপর গ্রাফ তোমাদের বইতে আছে, দেখেছো। এবার আমি এই অ্যানোড প্লেটটা সেটাকে এবার আর পজিটিভ না করে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে এই নেগেটিভের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করলাম। মানে এই প্লেটটা যতটা নেগেটিভ, এটাও যদি ততটাই হয়, তাহলে এই জায়গায় ভোল্টেজটা চলে আসবে, 0 তো হয়ে যাবে। সেই সময়কার ঘটনা হচ্ছে এটা। এরপর কি করলাম না, এই অ্যানোডটাকে আরো নেগেটিভ করলাম, ক্যাথোডের রেসপেক্টেও নেগেটিভ করলাম। তার ফলে এটা আরো যেই নেগেটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ মানে এদিকে যাচ্ছে, ফলে কি হবে, যে ইলেকট্রনগুলো এখান থেকে বেরোচ্ছিল, সেই ইলেকট্রনগুলো ধরলাম একটা ইলেকট্রন পৌঁছাচ্ছিল, তো একটা ইলেকট্রন আর পৌঁছাতে চাইবে না, এরকম একটা কন্ডিশন হবে। তার ফলে কি হবে না, কারেন্টটা স্টপ হয়ে যাবে, এই মাইক্রো অ্যাম্পিয়ারে আর কোনো কারেন্ট আমরা পাবো না। তাহলে সেই জায়গায় যখন এসে পৌঁছাবে, সেই যে ভোল্টেজ অ্যাপ্লাইয়ের ফলে এই ঘটনাটা হলো, যে কারেন্টটাই বন্ধ হয়ে গেল, ফটো কারেন্টটাই বন্ধ হয়ে গেল, সেই ভোল্টেজটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব। মনে রাখবে, এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো, নিবৃত্তি বিভব, এবং এটাকে V0 দিয়ে লেখা হয়। তার মানে কি, এটাকে যদি আমি একটা ফর্মুলার আকারে লিখি, দেখো এই ক্যাথোড আর অ্যানোড প্লেটের মধ্যে অ্যানোডটাকে নেগেটিভ করছি, জেনারেলি অ্যানোড পজিটিভ হয়, কিন্তু এটাকে নেগেটিভ করছি, নেগেটিভ করতে করতে এত বেশি নেগেটিভ করেছি যে ওই ভোল্টেজটা V0 হয়ে গেছে। তার ফলে যে ইলেকট্রনটা এখান থেকে বেরোচ্ছিল, একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রনের জন্য এখানের দু প্রান্তের মধ্যে ভোল্টেজ কত, EV0। একটু আগে ইলেকট্রন ভোল্টেজ জায়গায় আমরা দেখেছি EV0। তো ম্যাক্সিমাম এনার্জি নিয়ে যে বেরিয়েছিল সেও পৌঁছাতে পারলো না, তার মানে কে ম্যাক্সিমাম যেটা, সেটা এই EV0 সঙ্গে সমান হয়ে গেল, তাই সেটাও ইলেকট্রনটা এই অ্যানোড প্লেটের কাছাকাছি এসে এখানটায় এসে থেমে গেল, পৌঁছাতে পারলো না, কারেন্ট স্টপ হয়ে গেল। ওকে, তাহলে তাকে এবার গ্রাফে যদি আমি আঁকি, তাহলে এইটার জন্য দেখাই, তাহলে এরকম জায়গায় সেই V0 হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো, আমি বলেছি যে ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছিলাম, তো ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে একটু বেশি সংখ্যক ফোটন এসে প্রবেশ করছে, একটার জায়গায় 2-3টে এসে প্রবেশ করছে, তার ফলে 6টা ইলেকট্রন বেরোনোর কথা। কিন্তু ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তার তো কিছু পরিবর্তন হবে না ইন্টেন্সিটি বাড়ালেও, কারণ সেটা তো এই ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, কার্য অপেক্ষক, মনে আছে তো। তার ফলে ইন্টেন্সিটি বাড়িয়ে দাও, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা তো একই থাকছে, ফলে স্টপিং পোটেনশিয়াল ইন্টেন্সিটি বাড়ালেও একই জায়গায় হবে, V0ই হবে। তাহলে এই গ্রাফটাও এখানে এসেই মিলিত হবে। বোঝা যাচ্ছে? তাহলে ইন্টেন্সিটি বাড়ালে, মনে রাখবে কথাটা, ইন্টেন্সিটি বাড়ালে স্যাচুরেশন কারেন্ট, এই যে স্যাচুরেশন কারেন্ট, এটার মান বেড়ে যায়। কেন না, ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় বলে স্যাচুরেশন কারেন্টটা বেড়ে যায়। বাট স্টপিং পোটেনশিয়াল, যে জায়গায় কারেন্ট বন্ধ হয়ে যেতে পারে এই অ্যানোডটাকে নেগেটিভ করার মাধ্যমে, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? তার কারণ এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা বেরোচ্ছে, তার কাইনেটিক এনার্জি এই ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? ওকে ওকে, এবার আমরা দেখবো যে এই ফটো কারেন্ট ফ্রিকোয়েন্সির দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তো এখানটায় আমি এই গ্রাফটাকে ইউজ করব, কিন্তু অনেকটা বেশি ঘিজিমিজি হয়ে গেছে বলে আমি এই পার্টটাকে একটু মুছে দিই, এই পার্টটাকে মুছে দিই। তো এখানে
ইন্টেন্সিটি, একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির লাইট কি রাখছি। আচ্ছা, এই পার্টটাকেও মুছে দিয়ে আমি ব্যাপারটাকে বোঝাই। তো গ্রাফটা এরকম ছিল, এদিকে ভোল্টেজ ভি এবং এটা ফটো কারেন্ট, এদিকে অ্যানোডটাকে আরো নেগেটিভ করা হচ্ছে। তো গ্রাফটা এরকম ছিল, এটা স্টপিং পোটেনশিয়াল V0, এটা একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির আলো। তো আমি ইন্টেন্সিটিটাকে এক রাখলাম, বাট লাইটের ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করাচ্ছি, μ1 μ2 μ3 ইত্যাদি করছি। লাইটের ফ্রিকোয়েন্সি ভ্যারি করা মানে কি, কালার চেঞ্জ করছি আমি কন্টিনিউয়াসলি, করে করে চেক করছি কি হতে পারে। তো দেখো, আমি জানি যে একটা ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সি, যাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে, সেই ফ্রিকোয়েন্সির লাইট যদি মেটালের ওপর এসে পড়ে তাহলে তো ফটো কারেন্ট পাবোই না। তো তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি নিচ্ছি এবং কন্টিনিউয়াসলি আরো বাড়িয়ে যাচ্ছি। তো বাড়িয়ে যেতে যেতে আমি দেখছি যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি μ1, তার জন্য এই গ্রাফটা পাচ্ছিলাম। আরেকটু বাড়িয়ে দিলাম, যেই বাড়িয়ে দেবো সঙ্গে সঙ্গে দেখলাম যে এখানে 5টা ইলেকট্রনই বেরোচ্ছে, কারণ আমি ইন্টেন্সিটির তো কোনো পরিবর্তন করিনি। কিন্তু যে ইলেকট্রনটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে তার এনার্জিটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমে μ1 এর জন্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ধরলাম এটা আছে, কে ম্যাক্স এটা আছে, এবং এটাই আমি জানি অ্যানোডে এসে পৌঁছে যাবে। তো এর যেটা এনার্জি, মিউটাকে একটু বাড়িয়ে দিয়ে μ2 করে দিলাম, তার ফলে এই কে ম্যাক্সটা বেড়ে গেল, ফলে আরো সহজে এসে পৌঁছে যাবে। ফলে এর জন্য স্টপিং পোটেনশিয়ালটা আরেকটু বাড়াতে হবে ওকে আটকাতে গেলে। তার মানে গ্রাফটা কি হচ্ছে, আরেকটু দূরে সরে যাচ্ছে, স্টপিং পোটেনশিয়ালটা μ2-র জন্য একটু দূরে সরে গেল। তাহলে এটাকে আমি 2 লিখছি। ওকে, এরপরে যদি আরো ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই, তার ফলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোনো ইলেকট্রনের এনার্জিটা আরো বেশি হবে, ফলে তাকে আটকাতে হলে আরো বেশি স্টপিং পোটেনশিয়াল লাগবে, ফলে গ্রাফটা আরো দূরে সরে যাবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো, যে এখানে μ3 ইজ গ্রেটার দেন μ2 ইজ গ্রেটার দেন μ1, ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছে তাহলে স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ করে। তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়াবে, অবশ্যই সেটা কার্য অপেক্ষকের বা মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হতে হবে, তাহলে সেটার ওপর স্টপিং পোটেনশিয়াল ব্যাপারটা ডিপেন্ড করে। বাট স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ড করে না। স্যাচুরেশন কারেন্ট যেটা এই হাইটটা, সেটা ডিপেন্ড করে কিন্তু আলোর ইন্টেন্সিটি, আলোর তীব্রতার ওপর। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আলোক তড়িৎ ক্রিয়ার যে সমীকরণগুলো তাকে নিয়ে আলোচনা করব, এবং যার ওপর অনেক প্রশ্ন হয়, যার অ্যান্সার করতে হয়। তো এই সমীকরণটা স্যার আলবার্ট আইনস্টাইনের সমীকরণ। তিনি এই সমীকরণটা তৈরি করার মাধ্যমে বা তার সম্পর্কে বোঝানোর মাধ্যমে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি শুরুতেই বলেছিলাম লেনার্ডের সঙ্গে আলবার্ট আইনস্টাইনের কে নোবেল পাবে তা নিয়ে একটা ক্ল্যাশ হয়েছিল, কিন্তু তারপরেও আলবার্ট আইনস্টাইন পেয়েছিল। কেন পেয়েছিল তার কারণটা বলি। এই যে আলোক তড়িৎ ক্রিয়ার যা বললাম, এগুলো তো লেনার্ড বা হলওয়াক এরা তো বলেছিল, কিন্তু তারপরেও একটা প্রশ্ন তৈরি হলো যে কম কম্পাঙ্কের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার নিচে আলো পড়লে ফটো ইলেকট্রন বেরোয় না, মানে ইলেকট্রন বাইরে বেরোচ্ছে না। কিন্তু যদি এরকম করি, আলোকে তো তখন তরঙ্গ হিসাবে সবাই ভাবতো, আলোর মধ্যে যে দ্বৈত সত্তা আছে, মানে কণা তরঙ্গ দুটো হিসাবেই ভাবতে পারো, সেটা সম্পর্কে তো আইনস্টাইনের আগে কেউ বলেনি। তাহলে তখন বিজ্ঞানীরা প্রশ্ন করলো যে আলো যদি তরঙ্গই হয়, তার কম্পাঙ্ক কম হলো, কিন্তু ধাতুর ওপর অনেকক্ষণ ধরে যদি দিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ ধরে এনার্জি দেওয়ার পর সেই অনেকক্ষণ সময় ধরে এনার্জি নিয়ে একটু 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 করে এনার্জি বাড়বে, বাড়তে 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 সেই হিউজ পরিমাণ এনার্জি নিয়ে ধাতুর থেকে ইলেকট্রন বেরোতেই তো পারে, মানে পরে বেরোতে তো পারে। তাহলে থিওরিটিক্যালি আলোকে তরঙ্গ হিসাবে ধরলে সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হচ্ছে না। তাহলে এই যে কনফিউশন, বিশাল বড় কনফিউশন, এবং এই কনফিউশনটাকে দূর করে দিলেন স্যার আলবার্ট আইনস্টাইন। তিনি বুঝিয়ে দিলেন যে আলো কোনো শুধুমাত্র তরঙ্গ নয়, আলোর কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুটোই আছে। এবং তিনি এই ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আলো শুধুমাত্র কণা নয়, আলো হচ্ছে ফোটন কণা। মানে আলোকে শুধুমাত্র তুমি একটা কন্টিনিউয়াস এনার্জি সোর্স হিসাবে কল্পনা করলে হবে না। আসলে আলো হলো ফোটন নামক এনার্জি প্যাকেটের মধ্যে থাকা কিছু শক্তির সমষ্টি, মানে ডিসক্রিট এনার্জি সমষ্টি। এবং এই ডিসক্রিট কেন বলছি, কারণ ওই এক একটা এনার্জি, এক একটা প্যাকেট, ধরো চিপসের প্যাকেট, তার মধ্যে কিছু পরিমাণ ফোটন আছে। এরকম অনেকগুলো চিপসের প্যাকেট পরপর নিয়ে একটা শাড়ি তৈরি করা যেতে পারে। আলো হচ্ছে ওরকম একটা জিনিস, এক একটার মধ্যে ফোটন আছে, এবং ওই ফোটন, ওই এনার্জিটা যেই এসে মেটালের উপর পড়ছে, ওই এনার্জি যদি তার কম্পাঙ্ক যদি এরকম হয় যে সাফিসিয়েন্ট, কার্য অপেক্ষকের থেকে বেশি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি, তাহলে ধাতু থেকে ইলেকট্রন বেরোবে এবং তৎক্ষণাৎ বেরোবে।
সময় অপেক্ষা করতে হবে না, তৎক্ষণাৎ বেরোবে। আর যদি কম পড়ে তাহলে ইলেকট্রন বেরোবে না, যতক্ষণ ইচ্ছা পড়ুক, অনেকক্ষণ ধরে পড়ছে কিন্তু কম্পাঙ্কের আলো, বেরোবে না, ধাতু থেকে ইলেকট্রন বেরোবে না। তাহলে এই যে বেসিক ধারণাটা দিয়ে পুরো মানুষের মধ্যে যে আলোর ধারণা তৈরি হয়েছিল, আলো মানেই তরঙ্গ, সেই ধারণাটাকেই ভেঙে দিল। তিনি বললেন আলো শুধুমাত্র তরঙ্গ নয়, কণাও, কিন্তু সেটা সাধারণ কণা নয়, ক্রিকেট বলের মতন বা পিংপং বলের মতন কণা নয়। আলো হলো শক্তিযুক্ত কণা, মানে ফোটন কণা। তিনি যে সমীকরণটা দিলেন যে কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই, এই ফাইটাকে ফাই জিরো বলছি। ফাই জিরো মানে হচ্ছে কি বলেছি শুরুতেই, কার্য অপেক্ষক, মানে ধাতুর কার্য অপেক্ষক, তার থেকে এই এইচ নিউ পরিমাণ, যে ফোটনটা এসে পড়লো তার এনার্জি যদি এইচ নিউ হয় এবং সেটা যদি ধাতুর কার্য অপেক্ষকের থেকে বেশি হয়, তাহলে ওর থেকে ইলেকট্রন বাইরে বেরোবে এবং তার কাইনেটিক এনার্জি হবে এই দুটোর বিয়োগফলের সঙ্গে সমান। অবশ্যই সবাই একই রকম এনার্জি নিয়ে বেরোবে না, কম এনার্জি নিয়েও বেরোতে পারে, সেটা ভেতরে ধাক্কা খাচ্ছে কতটা তার উপর ডিপেন্ড করছে, কিন্তু ম্যাক্সিমাম এনার্জি নিয়ে যে বেরোবে তার এনার্জির পরিমাণ এই এইচ নিউ মাইনাস ফাই জিরো কার্য অপেক্ষকের বিয়োগফলের সঙ্গে সমান হবে। ওকে, তো এবার যদি আমি বলি যে এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রনটা বেরোলো তাকেও স্টপ করিয়ে দেওয়া হলো, এবং সেই স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে ভি জিরো, যেটা আমরা একটু আগে দেখেছি। তাহলে কে ম্যাক্স ইকুয়ালস টু ই ভি জিরো, আমাদের মনে আছে, তাহলে ই ভি জিরো ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই। এবং এটাকে গ্রাফের মাধ্যমে আমরা প্লট করে আরেকটা জিনিস বুঝবো। তার আগে বলে রাখি এটা হলো আইনস্টাইনের সমীকরণ, এবং এই যে ফাই জিরো যেটাকে আমি কার্য অপেক্ষক বললাম, সেই কার্য অপেক্ষকটার জায়গায় আমি লিখতে পারি ফাই জিরো ইকুয়ালস টু এইচ নিউ জিরো। কেন লিখলাম জানো? কারণ এই লাইট সোর্স থেকে ধরলাম কার্য অপেক্ষকের সমতুল্য একটা শক্তি এসে পড়লো এবং সেই শক্তিটার ভ্যালু হচ্ছে এইচ নিউ জিরো। তাহলে এই এইচ নিউ জিরো মাইনাস ফাই জিরো, এটার বিয়োগফলটা কি হবে? জিরো হবে, মানে যে ইলেকট্রনটা বাইরে বেরোবে সেটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একটু এগোবে না, একটু কাইনেটিক এনার্জি থাকবে না। তাহলে সেটার জন্য আমি ফাই জিরোর জায়গায় এইচ নিউ জিরো লিখতে পারি, এবং এই নিউ জিরো এটাই হচ্ছে সূচনা কম্পাঙ্ক, যেটা আমি শুরুতে বলেছিলাম, এটা কি বলা হয়? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফর্মুলাটাকে আমি একটু চেঞ্জ করে এরকম লিখতে পারি এইচ নিউ জিরো। এখন তোমরা এটাকে তরঙ্গ দৈর্ঘ্যর ফর্মুলা দিয়েও ট্রান্সফার করতে পারো, অনেক সময় অঙ্কগুলো এরকম ভাবে দেয়। আমরা জানি কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য অনন্যক হয়, কম্পাঙ্ক বাড়া মানে তরঙ্গ দৈর্ঘ্য কমা, মানে এরকম একটা তরঙ্গ দেখতে পাচ্ছি, এর কম্পাঙ্ক বেশি, খুব ফাস্টলি এরকম ভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ছোট হয়ে গেছে, কম্পাঙ্ক বেড়েছে, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। দেখো এই যে এই তরঙ্গটা, এটার কি কম্পাঙ্ক কম, কম বেঁকলো, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তার ফলে কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই নিউ এর সঙ্গে ল্যামডার সম্পর্ক, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে এই নিউ এর জায়গায় যদি ল্যামডা দিয়ে প্রকাশ করি, তাহলে এই ফর্মুলাটাই হয়ে যাচ্ছে ই ভি জিরো ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো। এইটাকে তখন বলবে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। ক্লিয়ার? ওকে, এই যে ব্যাপারগুলো দেখলাম আমরা, এবার এই আমি যে বলেছিলাম যে এই ফর্মুলাটা থেকে একটা গ্রাফ আঁকতে হয়, তো আমি সেই ফর্মুলাটাকে একটু দেখিয়ে নিই। ওটা হচ্ছে আসলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আমি পার্টটা মুছে দিচ্ছি, এটা তো এখন দরকার নেই আর। ওটা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে ফ্রিকোয়েন্সির গ্রাফ। দেখো এই গ্রাফটা আঁকার জন্য আমি ফর্মুলাটা কিভাবে লিখছি, ভি জিরো ইকুয়ালস টু এইচ বাই ই নিউ মাইনাস ফাই জিরো বাই ই। তো এইখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি স্টপিং পোটেনশিয়াল ভি জিরোকে রাখলাম, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে রাখলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি, দেখতে পাচ্ছ তোমরা ইকুয়েশনটা? তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সির গ্রাফ কিরকম হবে? এরকম হবে, এবং এই গ্রাফের নতি হচ্ছে এইচ বাই ই। মনে রাখবে এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন একটা পার্টিকুলার মেটাল তার জন্য ফ্রিকোয়েন্সির সঙ্গে স্টপিং পোটেনশিয়ালের কি পরিবর্তন হয় সেটা দেখানো আছে। তো একটু আগে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, সেই গ্রাফে যে আমি বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি যত বাড়ছে তত স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুও বাড়ছে, সমানুপাতিকভাবে বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তাই বোঝাচ্ছে, দেখো ফ্রিকোয়েন্সি যত বাড়ছে তত স্টপিং পোটেনশিয়ালটাও বাড়ছে। ঠিক আছে? ওকে, এবং এই পার্টটা, এই যে ডিস্টেন্সটা, এটা কার্য অপেক্ষকের উপর ডিপেন্ড করছে। দেখো এখানে এই যে ফাই জিরো বাই ই, তার জন্যই তো এই পার্টটা এরকম হচ্ছে, মানে গ্রাফটা এখানে গিয়ে স্টার্ট হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তো ওভারঅল আমরা কনসেপ্ট কিন্তু ভালো করে বুঝে নিলাম, আইনস্টাইনের ইকুয়েশনও বুঝলাম। এবার আমরা এমসিকিউ করব, ছায়া প্রকাশনী বইতে কি কি এমসিকিউ দেওয়া আছে সেগুলো দেখব। চলো তাহলে এবার আমাদের কাজ,
এমসিকিউ অন ফটো ইলেকট্রিক এফেক্ট। ফার্স্ট এমসিকিউটা কি? আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 0.75 ভোল্টেজ হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হবে? দেখো, নিবৃত্তি বিভব মানে স্টপিং পোটেনশিয়াল, আলোক তড়িৎ ক্রিয়া স্টপিং পোটেনশিয়ালটা এত ভোল্টেজ, তাহলে দ্রুততম ফটো ইলেকট্রন মানে কে ম্যাক্স। কে ম্যাক্স মানে আমরা শিখেছি কি ই ভি জিরো, এই ভি জিরো বলেছে 0.75 ভোল্ট, তাহলে আমরা ভ্যালু বসালে বলতে পারি ই ইন্টু 0.75 ভি, দ্যাট ইজ 0.75 ইভি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? দেখো এবার নেক্সট প্রবলেমে চলে যাব আমরা। 2 নম্বর, একটি ধাতু পৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হলে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব ভি। ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হলো কত? তাহলে নিবৃত্তি বিভব মানে স্টপিং পোটেনশিয়াল সেটা ভি, তাহলে সেই সময় যে নিঃসৃত ফটো ইলেকট্রন তার সর্বোচ্চ গতিশক্তি এর সঙ্গে সমান হবে, অর্থাৎ কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের চার্জ ইন্টু নিবৃত্তি বিভবের ভ্যালু ই ইন্টু ভি। তাহলে এখানে অপশন এ কারেক্ট। ক্লিয়ার? দেখো কনসেপ্ট বুঝে নিয়েছো এখন, বাট বুঝতে টাইম লাগছে না। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, কোনো ধাতু পৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ ভি হলে নিবৃত্তি বিভব কত হবে? তাহলে আমরা একটু আগে দেখলাম কে ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি ইজ ইকুয়ালস টু ই ইন্টু ভি। ভি হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। তো এখানে বলেছে সর্বোচ্চ গতিবেগ ভি, তো সর্বোচ্চ গতিশক্তি মানে হাফ এম ভি লিখতে পারি। তাহলে এখানে গতিবেগ যেহেতু ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল ভি, এটা ভি হচ্ছে ভোল্টেজ, স্টপিং পোটেনশিয়ালের ভোল্টেজ। তাহলে এখানে আমাকে এই নিবৃত্তি বিভব ভিটাই বার করতে বলেছে, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে এম ভি স্কোয়ার বাই 2 ইন্টু ই। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, একটি ধাতু পৃষ্ঠে দুটি আলাদা একবর্ণী আলোর আপাতনের ফলে নির্গত ইলেকট্রনের জন্য নিবৃত্তি বিভব 1 ভোল্ট এবং 2 ভোল্ট। নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত হবে? তাহলে দুটো আলো পড়লো এবং তার জন্য নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগের অনুপাত। তো প্রথমটার জন্য ধরলাম ভেলোসিটি v1, তারপর এটার জন্য v2। তাহলে আমরা কে ম্যাক্স ইকুয়ালস টু ই ইন্টু ভি এটা শিখেছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি লিখতে পারি হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই ইন্টু 1 ভোল্ট, ই ইন্টু 1, ঠিক আছে। এবং সেকেন্ডটার জন্য হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু 2। তাহলে এই দুটোকে অনুপাত যদি করি তাহলে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার হচ্ছে হাফ এম কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে ই কেটে যাবে, তাহলে 1/2। তাহলে v1 ইজ টু v2 ইকুয়ালস টু 1 is to root 2. অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে। একটি আলোক তড়িৎ পরীক্ষায় আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং থেকে কমিয়ে 4000 অ্যামস্ট্রং করা হলো, তাহলে কি কি হবে? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কমানো মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং ছিল আগে, সেখান থেকে কমিয়ে 4000 অ্যামস্ট্রং করে দিয়েছে। তার মানে কম্পাঙ্ক কি হয়েছে? এখানে বেড়েছে। কম্পাঙ্ক যদি বেড়েছে তার মানে যে ফটো ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রনটা তার শক্তিটা কি আরো বেড়ে যাবে। তাহলে দেখি তার ফলে কি হবে, নিবৃত্তি বিভবকে আরো বাড়াতে হবে, এটা তো আমরা জানি। তাহলে কম্পাঙ্কের সঙ্গে কম্পাঙ্ক বাড়লে নিবৃত্তি বিভব বাড়ে, কনসেপ্টে আমরা বুঝেছি। তাহলে এখানে নিরোধী বিভব হ্রাস পায়, নিরোধী বলতে এখানে নিবৃত্তি বিভব, নিরোধী বিভব বৃদ্ধি পাবে। অফকোর্স বি, অপশন বি ইজ কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? তো অঙ্ক মে क्या बात है। চলো নেক্সট প্রবলেম দেখি। কোনো ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে যে আলোটা এসে পড়লো ধাতুর ওপর তার শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি, কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু যে এইচ নিউ মাইনাস ফাই ছিল, সেই ফাই এর দ্বিগুণ হচ্ছে এই এইচ নিউটা। তাহলে আমি বলতে পারি এইচ নিউ ইকুয়ালস টু 2 ফাই, মানে ফাই এর জায়গায় আমি বলতে পারি এইচ নিউ ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ ডিভাইডেড বাই 2 এই আকারে লিখতে পারি। এবার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে এই সময় যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল সেই ফর্মুলাটাকে দেখে নিই, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই 2 ল্যামডা। ওকে, এই আগে ছিল এই সমীকরণটা।
এখন তরঙ্গ দৈর্ঘ্যটাকে আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হলো, ধরলাম এক্স গুণ বাড়িয়ে দেওয়া হলো, তার ফলে গতি শক্তি বেড়ে গেল। তাহলে আমি এখানে লিখছি কে ম্যাক্স, যেটা দ্বিগুণ হবে, কে ও গতিশক্তি দ্বিগুণ হবে বলেছে, তাহলে 2 ইন্টু কে ম্যাক্স দ্বিগুণ হয়ে গেছে, এবং সেই সময় তরঙ্গ দৈর্ঘ্য আগের এক্স গুণ বেড়ে গেছে, তাহলে এক্স ইন্টু ল্যামডা, ওকে, ইজ মাইনাস এইচ সি বাই 2 ল্যামডা, যেটা ছিল এইচ সি বাই 2 ল্যামডা। ওকে ওকে, এবার দেখি এই কে ম্যাক্সের জায়গায় আমি এই পার্টটাকে বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে দেখি, এইচ 2 এইচ সি বাই ল্যামডা মাইনাস 2 এইচ সি বাই 2 ল্যামডা, তার মানে এইচ সি বাই শুধু ল্যামডা হয়ে যাবে, 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে এইচ সি বাই এক্স ল্যামডা মাইনাস এইচ সি বাই 2 ল্যামডা, এই ফর্মটা হলো। তো এখানে এইচ সি বাই ল্যামডা এখানে সব কটাতেই আছে, আমি কেটে বাদ দিলাম, তাহলে হচ্ছে কি 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস 1 বাই 2, তাহলে এখানে 1 হচ্ছে আর ওদিক থেকে হাফ এদিকে আসছে, তাহলে 1 প্লাস হাফ ইকুয়ালস টু 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই এক্স ইকুয়ালস টু 3 বাই 2, সো এক্স ইকুয়ালস টু 2 বাই 3, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তাহলে এক্স গুণ বেড়েছে, কত গুণ বাড়িয়েছে তরঙ্গ দৈর্ঘ্য, 2 বাই 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? নেক্সট প্রবলেমে চলে যাব আমরা। দস্তার কার্য অপেক্ষক সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ। সোডিয়ামের জন্য আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে দস্তার জন্য কত? তো আমি এখানে লিখছি সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ, তাহলে কার্য অপেক্ষককে ফাই দিয়ে লিখি, ফাই অফ জিঙ্ক দস্তা ইজ 2 ইন্টু ফাই অফ সোডিয়াম এনে। এখন এইচ সি বাই ল্যামডা 0, আর এটা হবে 2 ইন্টু এইচ সি বাই ল্যামডা 0, এটা সোডিয়ামের জন্য আর এটা জিঙ্কের জন্য। ওকে, তাহলে এখানে এইচ সি কাটলো, তাহলে আমাকে বার করতে হবে দস্তার জন্য প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা কত, তার মানে জিঙ্কের জন্য, তাহলে ল্যামডা 0 জিঙ্ক ইজ ইকুয়ালস টু ল্যামডা 0 সোডিয়াম ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7000 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 2 অ্যাংস্ট্রম, মানে 3500। অপশন এ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাবো এবার। তো আমি সেই প্রবলেমগুলোই নিচ্ছি যেগুলো আজকের এই ভিডিওর কনসেপ্ট রিলেটেড। কোনো ধাতু পৃষ্ঠে 6 ইলেকট্রন ভোল্টের শক্তির ফোটন আপতিত হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি হবে 4 ইলেকট্রন ভোল্ট, নিবৃত্তি বিভবকে ভোল্ট এককে কত হবে? তো আমরা জানি যে সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই ইন্টু ভি, যেখানে ভি হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তো এখানে এই গতিশক্তি বলে দিয়েছে 4 ইলেকট্রন ভোল্ট, তাহলে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু আমরা বুঝতেই পাচ্ছি, এটাকে V0 দিয়ে বলি তাহলে সুবিধা হয় বুঝতে। তাহলে স্টপিং পোটেনশিয়াল হচ্ছে 4 ভোল্ট, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ওকে, মিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কত হয়? আমরা জানি আলোর শক্তি E ইকুয়ালস টু এইচ নিউ হয়, আবার E ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এই ফর্মুলাটাও আমরা জানি। তাহলে এমসি হচ্ছে ভরবেগ, তাহলে এইচ নিউ বাই সি সেটাও ভরবেগকে নির্দেশ করছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখি, আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত ফোটন সম্পূর্ণ বিলুপ্ত হয়, কম কম্পাঙ্ক সহ প্রতিফলিত হয়, বেশি কম্পাঙ্ক সহ প্রতিফলিত হয়, অপরিবর্তিত কম্পাঙ্কে প্রতিফলিত হয়। দেখো, প্রতিফলিত যদি হতে হয় তার মানে তার মধ্যে কিছু পরিমাণ এনার্জি থাকতে হবে, তার মানে সে সম্পূর্ণ এনার্জিটা মেটালকে দিচ্ছে না। যদি না দেয়, কার্য অপেক্ষক তো এমনিতেই বেশি, তাহলে কি করে চলবে? তাহলে আলোক তড়িৎ ক্রিয়ায় যে আলোটা এসে পড়লো, যে ফোটনটা এসে পড়লো, সে তার সম্পূর্ণ শক্তিটা মেটালটাকে দিল, এবং সেটা কার্য অপেক্ষকের থেকে বেশি হলে ইলেকট্রনটা বেরোলো। তাহলে ফোটন কিন্তু রিফ্লেক্ট করে যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এখানে শক্তিটা আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত ফোটন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। ওকে, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখি, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আপতিত বিকিরণের কম্পাঙ্কের সাপেক্ষে ফটো ইলেকট্রনের গতিশক্তির লেখটি একটি সরলরেখা হয়। হ্যাঁ, ঠিক আছে, এর সরলরেখার নতি নির্ভর করে কার ওপর? আচ্ছা দেখি, তো দেখো এখানে বলেছে গতিশক্তি ভার্সেস বিকিরণের কম্পাঙ্ক। তো আমরা জানি একটা ফর্মুলা, কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই জিরো, যেটা আইনস্টাইনের সমীকরণ। তো এখানে আমি যদি কে ম্যাক্সের রেসপেক্টে বা গতিশক্তির সঙ্গে এই মিউ এর একটা গ্রাফ আঁকি, তাহলে এটা
ওয়াই অক্ষ বরাবর আমি কে এটা রাখবো এবং এক্স অক্ষ বরাবর মিউ রাখবো, তাহলে এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি এই ফর্মুলাকে নির্দেশ করছে। তাহলে এরকম গ্রাফটা হচ্ছে। তাহলে প্রবণতা কত, এম সেটাই প্রবণতা, ট্যান থিটা সেটাই, এবং সেটা এখানে এইচ কে নির্দেশ করছে। এখানে দেখি কি বলছে, একটি সরলরেখা নতি নির্ভর করে ধাতু পৃষ্ঠের প্রকৃতির ওপর, বিকিরণের তীব্রতার ওপর, ধাতু পৃষ্ঠের প্রকৃতি ও বিকিরণের তীব্রতা উভয়ের ওপর, কোনোটির ওপরই নয়। না, কোনোটির ওপরই নয়। এইচ তো, এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 এসআই ইউনিট। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এগুলো ধাতুর প্রকৃতি বা বিকিরণ ইত্যাদি এইসবের উপর ডিপেন্ডই করছে না। ওকে, অপশন ডি কারেক্ট হবে, কোনোটির ওপরই নয়। ক্লিয়ার? কনসেপ্টটা কিন্তু খুব আসল। প্ল্যাঙ্ক ধ্রুবকের সঙ্গে নিচের কোন রাশিটির মাত্রা অভিন্ন? আমরা জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এসআই ইউনিটে হয় জুল সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা মাত্রা বার করব এবং তার সঙ্গে এখানে চেক করে দেখব যে কার মাত্রার সঙ্গে ম্যাচ করে। তো জুল সেকেন্ড দ্যাট ইজ এনার্জি ইন্টু টাইম। তো এনার্জির ডাইমেনশন আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কারণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এনার্জি বা ওয়ার্ক ডান। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা এনার্জি ডাইমেনশন, আর টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। তো এখানে দেখি আমরা রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ মানে এম ইন্টু ভি, তার মানে এম এল টি টু দি পাওয়ার -1 এটা হয় না, এটা মিললো না। কৌণিক ভরবেগ দেখি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে আই ওমেগা, আই মানে হচ্ছে আবার এম আর স্কোয়ার, আর ওমেগা মানে হচ্ছে ডি থিটা ডিটি। থিটার কোনো ডাইমেনশন হয় না, টাইমের জন্য যা ডাইমেনশন হবে হবে। তাহলে এটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, কারণ থিটার কোনো ডাইমেনশন নেই। তাহলে দেখি, হ্যাঁ এই অপশন মিলে গেল। তাহলে কৌণিক ভরবেগের ডাইমেনশনের সঙ্গে ওই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিটের যে ডাইমেনশন আমরা পাচ্ছি সেটা মিলে যাচ্ছে। এবার আজকের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, ফ্রি অনলাইন এক্সাম কিভাবে দেব। হ্যাঁ, আমি একটা কোশ্চেন বানিয়েছি, কোশ্চেন পেপার এই টপিকের ওপরই, এবং একদম পরীক্ষার সময় অনলাইনে যেভাবে এক্সাম হয় এমসিকিউ টাইপ, সেই টাইপের, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পর কি কি কথা জানতে হবে সেটা একটু জেনে নাও। ক্লিক করার সাথে সাথেই তোমার গুগল ফর্ম, ওটা গুগল ফর্মে তৈরি করা আছে কোশ্চেনটা প্রবেশ করার জন্য তোমাকে ইমেল আইডি দিতে হবে, তারপর তোমার নাম লিখবে এবং তারপরই কোশ্চেন স্টার্ট হয়ে যাবে। তোমরা আজকের এই ভিডিওতে যে কনসেপ্টটা বুঝলে, অঙ্কগুলো দেখলে, তার ওপরই তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তোমরা ভালো করে পড়ো কোশ্চেনগুলো, যেটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে সেটাকে ক্লিক করো, পুরো ফর্মটাকে শেষ করো, শেষ পর্যন্ত যাও, তারপর সাবমিট করো। সাবমিট করার সাথে সাথে তোমরা ভিউ স্কোর পাবে, সেখানে তুমি কত স্কোর করলে দেখতে পেয়ে যাবে, আর কোনগুলো ভুল করলে তার কি অ্যান্সার হওয়া উচিত ছিল সব জানতে পারবে। আচ্ছা, আজকের এই ভিডিওটা, কমপ্লিট স্টাডিটা আশা করছি তোমাদের ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা জানিয়ে আমাকে জানাবে, কারণ এর ওপর এরকম টাইপের কমপ্লিট একটা প্যাকেজ টাইপের, যেখানে কনসেপ্ট, এমসিকিউ এবং সাথে অনলাইন এক্সামের কোশ্চেন তোমরা তো দিচ্ছই, নিশ্চয়ই দেবে, আর দিয়ে কেমন লাগলো সেটাও জানিও। তো এগুলো আমাকে জানিও, তাহলে আগামী দিনও আমি এরকম ধরনের ভিডিও তৈরি করব। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনকার মতন এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই এক্সামটা দেবে। টাটা।